আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন গত পরশু ঢাকা সেনানিবাসে সেনা দরবার আহ্বান করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই সেনা দরবারকে কিছুদিন আগে ওই ফেব্রুয়ারিতে প্রথম সেনা দরবারে বক্তব্য রেখে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনেক কথা সেদিন বলেছিলেন কয়েক মাস আগে। তো সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে তার জন্যে কিন্তু তারপর থেকে এই সেনা দরবারটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এর দিকে মানুষের আর কোনো নজর নেই, মানুষের কিছু প্রত্যাশাও নেই। তবু গত পরশু ঢাকা সেনানিবাসে যে দরবার আহ্বান করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের মধ্যে বিশেষ করে সরকার সমর্থক ছাত্র এবং অন্যরা যেভাবে সেনা ও সেনাপ্রধান বিরোধী বক্তব্য রাখছেন সেই বিষয়ে খুবই নরম মনোভাব নিয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন সেনাপ্রধান। অপরিণত ও অল্প বয়স্ক মানে অল্প বুদ্ধি বিবেচনায় এসব মারাত্মক মন্তব্য করার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কি সেনাপ্রধান উচিত কাজ করলেন? ব্যারিস্টার ফুয়াদ নামে এবি পার্টির এক নেতা সেনাপ্রধানকে কুকুর বলেও পার পেয়ে গেছেন। যাদের সেনাপ্রধান অপরিণত কম বয়সী বলে ক্ষমার কথা বলছেন, তারাই কিন্তু গত বছর 5 আগস্টে ঢাকা সমেত সারা দেশকে লন্ডভন্ড করে কয়েক হাজার খুন জখম করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল। সেনাপ্রধানের কথা মানলে এটাও মানতে হয় যে অপরিণত অল্প বুদ্ধিরাই হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। তাই তো, সেটাই তো বোঝায় যে ওরা অল্প বয়স্ক অল্প বুদ্ধি, এসব কথায় গুরুত্ব দিতে নেই। তাহলে শেখ হাসিনাকে যে দেশ থেকে তাড়িয়েছে যারা আন্দোলন করে, তাদের ক্ষেত্রে বলতে হয় যে এই অপরিণত এবং অল্প বুদ্ধিরাই হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। আর শুধু তো এটাই নয়, এই অল্প বুদ্ধি এবং অপরিণতরা এরাই এখন দেশের ভাগ্য নির্ধারণ করছে। সংবিধান পাল্টাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, জাতীয় সঙ্গীত বন্ধ করতে হবে, 71-এর স্মৃতিকে মুছে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রেক্ষিতে সেনাপ্রধানের এই বিষয়টিকে এতটা হালকা করে দেখাটা দেশ ও জাতির পক্ষে ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আজকের আমার এই প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট নিবেদন করব। রাজনীতি ও প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত জীবনে মুক্তির সাধনে গল্প বলা, গল্প শোনা। আর সে গল্প যদি ভূতের হয় তাহলে তো কথাই নেই। এই কথাটি মাথায় রেখে ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে একটি ভৌতিক গল্পের চ্যানেল, নাম প্রেতভূমি। নতুন ধরনের ফাটাফাটি ভয়ের গল্পের চ্যানেল প্রেতভূমি। ইউটিউবে ইংরেজি অক্ষরে একটানা প্রেতভূমি লিখলেই পৌঁছে যাবেন চ্যানেলে। গল্পগুলো লেখায় মনোজ দাস, পাঠে সুচিস্মিতা। একবার শুনেই দেখুন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা, গল্প আপনারাও লিখে পাঠাতে পারেন, এমনকি গল্প পাঠ করতে করে পাঠাতে পারেন তার অডিও রেকর্ডিং। আমরা সেটা ঠিকঠাক হলে আমরা প্রচার করব। পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9330838815। আবার একবার বলছি, ইন্টারন্যাশনাল কোড +91, তারপরে 9330838815। যেভাবে ক্যালকাটা ডায়ালগসের পাশে দাঁড়িয়েছেন আপনারা, সেভাবে দাঁড়ান প্রেতভূমির পাশে। এবার আসি আজকের বিষয়ে। প্রথমে দেখা যাক বাংলাদেশ সেনাপ্রধানের দরবারে ক্ষমার বক্তব্যটা কি তার পেশাদারিত্বের পরিচয় বহন করে, আর এটা কি তিনি যেটা করেছেন অর্থাৎ ক্ষমা, এটা কি জাতীয় নিরাপত্তার পক্ষে ভালো? প্রথমে এই প্রশ্নটি দেখি। গত পরশু ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান যে তার বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা অবস্থার জন্য উদ্বেগজনক দিকগুলি তুলে ধরেছে। তার ওই যে তারা বয়সে তরুণ ও বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে, এই মন্তব্যের মাধ্যমে সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর সমালোচনাকারীদের ক্ষমা করে দেওয়ার যে অবস্থান সেনাপ্রধান নিয়েছেন তা কিন্তু গভীর উদ্বেগের বিষয়। কেন উদ্বেগের বিষয়? তাহলে আমাদের যেতে হবে সমস্যার মূল চরিত্রে। যেসব ব্যক্তিকে সেনাপ্রধান অপরিণত অল্প বয়স্ক হিসেবে চিহ্নিত করেছেন, তারাই 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন। এই যুক্তিতে যারা একটি সরকারের পতন ঘটাতে সক্ষম, তাদের অপরিণত বলে দায় মুক্তি দেয়া একটি স্ববিরোধী অবস্থান। এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তিরা সেনাপ্রধানের বিরুদ্ধে চরম কটূক্তি করেও পার পেয়ে যাচ্ছেন, যা প্রতিষ্ঠানগত
কর্তৃত্বের ক্ষতি করছে ভয়ঙ্কর ভাবে। এছাড়া এবার দেখে আইনি ও শাসনগত দুর্বলতা কি প্রকাশ করছে এখানে। এই দ্বিমুখী শাস্তি ব্যবস্থার কি বিপদ। সেনাপ্রধান যেখানে সেনাবাহিনীর অভ্যন্তরে নৈতিক স্খলনের জন্য ওই একজন কি ব্রিগেডিয়ার জেনারেল অন্য এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে সেইটাই মিন করেছেন তিনি ইত্যাদি, সেখানে সেনাবাহিনীর অভ্যন্তরে নৈতিক স্খলনের জন্য যেখানে কঠোর ব্যবস্থার কথা বলছেন এবং বলেছেন, সেখানে বাইরে থেকে আসা কঠোর সমালোচনার ক্ষেত্রে নমনীয়তা ও ক্ষমাশীলতার নীতি গ্রহণ করা একটি ভুল বার্তা প্রেরণ করে। এই দ্বৈত নীতি প্রতিষ্ঠানের অর্থাৎ সেনাবাহিনীর বিশ্বস্ততায় প্রশ্ন তোলে। এবার সাংবিধানিক কর্তৃত্বের অবক্ষয় সে বিষয়টা দেখা যাক। সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে, যেমন তাকে কুকুর বলে অভিহিত করা হয়েছে, তারপরে হাসনাত না ওয়াকার ইত্যাদি বলে তাকে একটা ওই অল্প বয়সী অল্প বুদ্ধির ছেলে তার সাথে তাকে তুলনা করা হয়েছে, এবং এই যারা এইসব তুলনা করছে তারা আবার এখতিয়ার বহির্ভূত বক্তব্যের অভিযোগ তুলছে সেনাপ্রধানের বিরুদ্ধে। এগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটা কি সেনাপ্রধান জানেন না? জাতীয় নিরাপত্তার ওপরেও এর প্রভাব পড়ে। সেনাবাহিনী একটি রাষ্ট্রের চূড়ান্ত নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠান। যখন এই প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি ভয়ঙ্কর রকমের অবমাননাকর মন্তব্যকে শিশু সুলভ আচরণ বলে উড়িয়ে দেয়া হয়, তখন তা শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিমূলে আঘাত করে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনোবলের উপরে নৈতিক নেতিবাচক প্রভাব পড়ে ও পড়ছে, যা ইতিমধ্যে সাবেক সেনাকর্তাদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। এবার আসি রাজনৈতিক পরিণতির বিশ্লেষণ। সেটা কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত। তাদের মধ্যে একাংশ সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং তার বিরুদ্ধে ভারতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ আনছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর নরম অবস্থান তাদের কিন্তু আরো উৎসাহিত করতে পারে। তারা এই ধরনের কথা আরো বেশি বলবে। তাহলে কি করা উচিত? একটা সুপারিশমালা দেয়া যাক। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবিলম্বে নেওয়া উচিত। বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বিবেচনা করা যেতে পারে। যে সরকার, এমনকি যে সেনাবাহিনীর প্রশ্রয়ে চিন্ময় প্রভুর মতো মানুষকে গ্রেপ্তার করা যেতে পারে, রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া যেতে পারে। একটা বাংলাদেশের পতাকার ওপরে তার পতাকা, হিন্দু পতাকা দেওয়া হয়েছিল বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি চলতে পারে এবং এত মাস ধরে তিনি জেলের অভ্যন্তরে রয়েছেন, তাহলে ফুয়াদের মতো ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা কেন করা যাবে না? এর উত্তর কিন্তু দিতে হবে সেনাপ্রধানকেও। প্রাতিষ্ঠানিক মর্যাদার পুনরুদ্ধার করাটা কি সেনাপ্রধানের উচিত নয়? তিনি কি এটা ধর্তব্য বলে মনে করেন না? সেনাবাহিনীর পেশাদারিত্ব ও মর্যাদা রক্ষা একটা স্পষ্ট নীতিমালা আছে এবং সেটা নতুন করে সবার সামনে আনা দরকার, যেখানে কোনো ধরনের অবমাননাকর আচরণের জন্য কোনো ক্ষমার নীতি প্রযোজ্য হবে না। সব জায়গায় কি ইনডেমনিটি দিয়ে পার করা যায়? আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদেরকে খুন করে, পুলিশ খুন করে ইনডেমনিটি পাওয়া যেতে পারে, কিন্তু সেনাবাহিনীকে তার বিরুদ্ধে এইসব কথা বলে ইনডেমনিটি দেয়া, তাহলে দেশের আর থাকলোটা কি? অবশ্য কিছুই নেই। তাহলেও এই প্রশ্নগুলো তো উঠছেই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিতে দেশের সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সম্মানবোধ প্রতিষ্ঠা করা জরুরি। 5 আগস্টের গণ অভ্যুত্থানও বলা যায় অথবা ষড়যন্ত্রও বলা যায়, আপনারা যার যেটা খুশি সেইটা বলবেন। তো সেই 5 আগস্টের ঘটনায় যারা ভূমিকা পালন করেছেন, তাদের এই ছাত্র জনতা করেছে, তারা যদি কাউ করে থাকে তাহলে তাদের তো গঠনমূলক কাজে নিয়োজিত রাখার পাশাপাশি প্রতিষ্ঠানগত শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, সেটা রাষ্ট্রশক্তি এবং সেনাবাহিনীর তো করা উচিত। যে তরুণ প্রজন্ম একটি সরকারের পতন ঘটাতে পারে, তাদের অপরিণত বলে অবহেলা করাটা কৌশলগত ভুল শুধু নয়, এটা আত্মঘাতী ভুল। কারণ এরা আরো সাহস পাবে পরিবর্তে। সুতরাং এদেরকে কি করা উচিত? তাদের যদি শক্তি তাদের আছে, তাদের কিছু শক্তি তো আছে, এটা
অস্বীকার করার কোনো জায়গা নেই। পরিবার এদের এই শক্তিকে দেশের কল্যাণে ব্যবহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগত শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিত করা জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। সেনাপ্রধান এটা না করে যেভাবে তাদের ক্ষমা করেছেন সেটা একদমই অনুচিত। তিনি দেশ বিরোধী সেনাপ্রধান, ওরা যতটা দেশ বিরোধী কাজ করেছে ওদেরকে ক্ষমা করে সেনাপ্রধান তার থেকে বেশি দেশ বিরোধী কাজ করেছেন। তিনি এই ক্ষমার প্রস্তাব যেটা, এটা ভয়ঙ্করভাবে দেশের স্বার্থ বিরোধী। দেশকে অরাজকতার দিকে আরো বেশি করে ঠেলে দেওয়ার সুযোগ তিনি দিলেন। যাদের তিনি অপরিণত অল্প বুদ্ধি বলছেন, তারা যদি খুন, ধর্ষণ, সন্ত্রাসবাদী কাজকর্ম, বোমা বিস্ফোরণ এসবগুলো করে, তাদের বয়স তো 26, 27, 28 হবে, এই বয়সে এসে যদি তারা এই খুন, ধর্ষণ, সন্ত্রাসবাদী কাজকর্ম করে, তাহলে কি সেনাপ্রধান তাদের ক্ষমা করবেন? যে অপরাধে তারা আজ সেনাপ্রধানের ক্ষমা পেলেন, সেই অপরাধ কিন্তু খুন, ধর্ষণের থেকে অনেক বড় অপরাধ। এটা একটা দেশকে খুন করা, দেশের চরিত্র খুন করা, দেশের সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু খুন করা। এটা একটা ব্যক্তিকে খুন বা ধর্ষণের থেকেও অনেক বড় অপরাধ। প্রাপ্য শাস্তি থেকে তাদের নিষ্কৃতি দিয়ে সেনাপ্রধান তাই গর্হিত অপরাধ করেছেন। এই ঘটনা এটাও ইঙ্গিত করে যে জুলাই অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান বা আন্দোলন ছিল না, ছিল একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিলেন সেনাপ্রধান ও তার বাহিনী। তিনি নিজেই এটা কিন্তু প্রমাণ করে দিলেন।